Good afternoon, dear students. Our today's class on Unit 7 topic people who stand out. Stand out শব্দের অর্থ হচ্ছে লক্ষণীয় হওয়া। তোমরা এই ওয়ার্ড মিনিংটা লিখে রাখো। লক্ষণীয় হওয়া বা স্বতন্ত্র হওয়া, অর্থাৎ যেই সমস্ত লোকজন কি হয়, তোমার স্বতন্ত্র হয় বা আলাদা হয়। ঠিক আছে, অর্থটা একটু লিখে নাও। যে সমস্ত লোকজন স্বতন্ত্র হন। জয়নুল আবেদিন, দ্য গ্রেট আর্টিস্ট শব্দের এই শব্দটার উচ্চারণ হচ্ছে গ্রেট। হ্যাঁ, আমরা গ্রেট বলি, গ্রেট না, গ্রেট। ওকে। দ্য pioneer of Bangladeshi modern art, Zainul Abedin is widely acclaimed for his Bengal famine sketches. বাংলাদেশি আধুনিক যে শিল্পের যে অগ্রপথিক, ফায়োনিয়া শব্দের অর্থ হচ্ছে অগ্রপথিক। তোমরা এটা লিখে নাও একটু। ফায়োনিয়া অর্থ অগ্রপথিক, অর্থাৎ যে পথ দেখায় আর কি, বা পথ প্রদর্শক। অর্থাৎ বাংলাদেশের আধুনিক শিল্পের প্রদর্শক হচ্ছে জয়নুল আবেদিন। ইজ ওয়াইডলি শব্দটা অ্যাডভার্ব, এটা শেষে তোমরা LY দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডভার্ব কোথায় বসেছে? প্রিন্সিপাল ভার্বের আগে, অর্থাৎ তার মানে অ্যাক্লেইমড, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের আগে যদি শূন্যস্থান থাকতো তাহলে আমরা একটা অ্যাডভার্ব দিতে পারি। তাহলে ওয়াইডলি অ্যাক্লেইমড মানে প্রশংসিত, আর প্রেজেন্ট ফর্মে হচ্ছে প্রশংসা করা হয়। ফর হিজ অর্থাৎ ব্যাপকভাবে উনি প্রশংসিত। ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস, তার বাংলার ফ্যামিন স্কেচেসের জন্য উনি ব্যাপকভাবে প্রশংসিত। হ্যাঁ, এটা দেখো বড় হাতের করে লিখেছে, সে কারণে আমি ফেমিন স্কেচেসের অর্থ ফেমিন স্কেচেসে বলেছি। অর্থাৎ বড় হাতের করে লিখলে এটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য হয়ে যায়। তো কিন্তু তারপরেও আমাদের তো অর্থটা একটু শিখতে হবে। ফেমিন অত দুর্ভিক্ষ, স্কেচ মানে অঙ্কন, মানে পেন্সিল দিয়ে যেমন আমরা ড্রয়িং করি, অঙ্কন করি, সেটা স্কেচিং বলা হয়। থ্রো দ্য সিরিজ অফ স্কেচেস, অর্থাৎ অঙ্কনের বা স্কেচিংয়ের অনেকগুলো ধারার মধ্যে দিয়ে জয়নুল নট অনলি ডকুমেন্টেড, অর্থাৎ উনি শুধুমাত্র প্রমাণসহ উপস্থাপন করেননি, প্রামাণ্যচিত্র উপস্থাপন করেননি। 1943 সালের সেই কঠিন দুর্ভিক্ষকে উনি শুধুমাত্র উপস্থাপন করেনি, বাট অলসো শোডস ইটস সিনিস্টার শব্দের অর্থ অশুভ। হ্যাঁ, এই সিনিস্টার শব্দের অর্থ অশুভ, তোমরা লিখে নাও। সিনিস্টার অর্থ অশুভ, ফেস অর্থ মুখমণ্ডল। তিনি অশুভ মুখমণ্ডল শুধুমাত্র দেখাননি। থ্রো দ্য স্ক্যালিটল, এইটার উচ্চারণ হচ্ছে স্ক্যালিটল। উচ্চারণটা তোমরা জেনে নাও, স্ক্যালিটল ফিগার্স। স্ক্যালিটল মানে কঙ্কালের সেই চিত্রের মধ্যে দিয়ে শুধুমাত্র অশুভ সেই প্রতিচ্ছবি বা মুখমণ্ডল উপস্থাপন করেনি অব দ্য পিপল, লোকজনের। ডেস্টিন্ড মানে নিয়তি বা ভাগ্য। টু ডাই অফ স্টারভেশন, যারা কী করেছিল? স্টারভেশন শব্দের অর্থ উপবাস, যারা উপবাসে মারা গিয়েছিল। ইন আ ম্যান মেড ফ্লাইট মানে মানুষের তৈরি দুরবস্থা। হ্যাঁ, ম্যান মেড ফ্লাইট মানে মানুষের তৈরি দুরবস্থা, অর্থাৎ এই যে দুর্ভিক্ষ হয়েছে এটা আমাদের মানুষেরই তৈরি। তারপরে হি ডিপিক্টেড শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। অর্থটা তোমরা লিখে নাও, ডিপিক্টেড অর্থ বর্ণনা করা। হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার উইথ হিউম্যান কম্প্যাশন। তাহলে তিনি কি করেছিলেন? হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স মানে যা তোমার শঙ্কিত করে। শক শব্দের অর্থ শঙ্কিত করা, শঙ্কিত করছে এমন যে চিত্র। আর এটা হিউম্যান কম্প্যাশন শব্দের অর্থ অনুকম্পা বা দয়া, অর্থাৎ মানুষের সেই দয়ার মধ্যে দিয়ে, মানবিক দয়ার মধ্যে দিয়ে তিনি কি করেছিলেন? এই ভয়, ভীতিকর বা শকিং বা শঙ্কিত হওয়ার মতো চিত্রটা উনি বর্ণনা করেছিলেন। হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং চারকোল অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার। তারপরে ফর স্কেচিং, হি মেড হিজ ওন ইঙ্ক, তিনি কী করেছিলেন? তার নিজের কালি তৈরি করেছিলেন বাই বার্নিং চারকোল শব্দের অর্থ হচ্ছে তোমার কাঠকয়লা।
তোমরা এটার অর্থটা লিখে নাও, এটা তোমাদের বিজ্ঞানের মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যে কাজে লাগবে। ওকে, কি বললো এখানে? হি মেড ইজ ওনিং, তিনি তার নিজের যে কালি সেটা তৈরি করেছিলেন বাই বার্নিং চারকোল, অর্থাৎ কাঠকয়লা পুড়িয়ে, অ্যান্ড ইউজড সিপ অর্ডিনারি ফেইকিং ফেইফা। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে ফেইফা। আমরা বলি তোমার পেপার, এটার উচ্চারণ হবে ফেইফা। ওকে, ফর স্কেচিং, অঙ্কনের জন্য উনি কী করেছিলেন? সস্তা, আচ্ছা এটা অর্ডিনারি বলেছি, অর্ডিনারি নয়, এটা হচ্ছে অর্ডিনারি। এটা আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টে এটার উচ্চারণ হচ্ছে অর্ডিনারি। হ্যাঁ, অর্ডিনারি ফেইফা ফর স্কেচিং। তাহলে সাধারণ যে সস্তা ফ্যাকিং অর্থাৎ মোড়ক করার জন্য যে কাগজ, সেটা দিয়েও উনি এই যে পুড়ে ব্যবহার করে এবং কালি তৈরি করেছিলেন। ইউজিং দিস ইন অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ where necessary, he produced the drawings and sketches which later become iconic images of human sufferings. তাহলে উনি কী করেছিলেন? হি প্রডিউসড দ্য ড্রয়িংস, যেই ড্রয়িংসগুলো, যে চিত্রকর্মগুলো তোমার উৎপাদন করেছিলেন, অ্যান্ড স্কেচেস এবং অঙ্কন, হচ্ছে লেইটার, এইটার উচ্চারণ হচ্ছে লেইটার। ওকে, এটার উচ্চারণ হবে লেইটার। তারপরে লেইটার বিকেম আইকনিক, আইকনিক মানে প্রতীকী, যে প্রতীকী, আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস, অর্থাৎ মানুষের ভোগান্তির যে প্রতীকী যে চিত্র হয়ে উঠেছিল পরবর্তীতে। জয়নুল ডেভেলপড আ neck for drawing and painting when he was a high school student. তাহলে এখানে যে শব্দটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে নেক শব্দের অর্থ হচ্ছে তোমার দক্ষতা। ঠিক আছে, তাহলে অর্থটা একটু লিখে নাও তোমরা। নেক অর্থ দক্ষতা। জয়নুল ডেভেলপড আ নেক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, এটা ভাবানুবাদে আমাদের দক্ষতা অর্থে, কিন্তু এটার সিনোনিম হচ্ছে রেডিনেস ইন পারফরমেন্স, অর্থাৎ কৃতিত্বে তোমার যে আমাদের প্রস্তুতি বা উপস্থিত বুদ্ধি, সেটাকে বোঝায়। তাহলে জয়নুল ডেভেলপড ন্যাক ফর ড্রয়িং, তিনি কি করেছিলেন? তার চিত্রকর্মের মধ্যে একটা দক্ষতা উনি উন্নয়ন করেছিলেন। হোয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট, যখন তিনি হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল, তাহলে হাই স্কুল শেষ করার পর উনি কী করেছিলেন? হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ক্যালকাটা, নাও কলকাতা। তাহলে উনি অর্থাৎ কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, এইটাতে উনি ভর্তি হয়েছিলেন। হি গ্র্যাজুয়েটেড with the first position in the first class in 1938. তিনি 1938 সালে অর্থাৎ প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। He was appointed a teacher of the art school while he was still a student there. তাহলে he was appointed a teacher, তিনি একজন শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। অফ দ্য আর্ট স্কুল, এই আর্ট স্কুলের মধ্যে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছিলেন যখন তিনি তখনও একজন ছাত্র ছিলেন। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লাইড স্কুল অফ আর্ট, তারপরে লন্ডন ডিউরিং 1951 to 1952। তাহলে তিনি 1951 থেকে 1952 সালে, তারপরে লন্ডনে উনি স্লাইড স্কুল অফ আর্টস, সেখানেও উনি গিয়েছিলেন।
জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। জয়নুল আবেদিন হচ্ছে বাংলাদেশি শিল্পের একজন প্রতিষ্ঠাতা জনক। He was an artist of outstanding talent and earned international reputation. হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে রিপুটেশন। এ শব্দটা এখানে এই হবে। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, অর্থাৎ অসাধারণ প্রতিভা। ট্যালেন্ট মানে প্রতিভা, অসাধারণ প্রতিভার একজন শিল্পী ছিলেন। অ্যান্ড আর্ন ইন্টারন্যাশনাল রিপুটেশন, এবং উনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড visionary qualities he is referred to as Shilpacharya, meaning great teacher of art in Bangladesh. তাহলে এই শব্দটার উচ্চারণ হচ্ছে ভিজনারি। ঠিক আছে, এই শব্দটা তোমরা খেয়াল করো, এই শব্দটার উচ্চারণ হচ্ছে ভিজনারি। আমরা ভিজনারি বলতে পারি, ব্রিটিশ অ্যাকসেন্টে এটার উচ্চারণ হচ্ছে ভিজনারি, আর আমেরিকান অ্যাকসেন্টে এটার উচ্চারণ হচ্ছে ভিজনারি। ওকে, বোথ অফ দেম আর কারেক্ট। তাহলে ভিজনারি কোয়ালিটিস, তাহলে ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং সেই তোমার ভিজনারি মানে কাল্পনিক, তারপরে এবং সপ্তম দ্রষ্টামূলক যে গুণ, হিজ রেফার টু শব্দটা তো উল্লেখ করা হয় তাকে শিল্পাচারিয়া। শিল্পাচারিয়া মানে অর্থাৎ শিল্পের আশ্চর্য, মিনিং গ্রেট টিচার অফ আর্ট। এই শিল্পাচারিয়ার এটা ওরা মিনিং করে দিয়েছে। কি মিনিং করছে? যে গ্রেট টিচার অফ আর্ট, অর্থাৎ শিল্পের একজন বড় শিক্ষক হিসেবে তাকে আখ্যায়িত করা হতো। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। এটার উচ্চারণ দেখো, আমরা প্রিন্সিপাল বলি, এটার উচ্চারণ হচ্ছে প্রিন্সিপাল। ওকে, তাহলে হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। অর্থাৎ পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের ঢাকায় প্রথম আর্ট স্কুলের উনি প্রথম প্রিন্সিপাল ছিলেন। হি অর্গানাইজড দ্য নবান্ন হারভেস্ট এক্সিবিশন ইন 1969। তিনি 1969 সালে নবান্ন উৎসব বা প্রদর্শনী, এক্সিবিশন অর্থ প্রদর্শনী উনি সংগঠিত করেছিলেন। দ্য এক্সিবিশন ইনক্লুডেড a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. তাইলে এই 65 ফিট লম্বা যে স্ক্রল পেন্টিং উনি করেছিলেন, যে পোট্রেইং মানে তোমার ছবি বা চিত্রকর্ম, যে প্রদর্শনী অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এটা হচ্ছে পোট্রেইং দ্য রুরাল ইস্ট পাকিস্তান, এটা হচ্ছে তোমার ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশের তোমার গ্রাম্য যে একটা চিত্র উনি উপস্থাপন করেছিলেন। ইন ফ্যাজ মানে দশা বা অবস্থা, ফ্রম অ্যাবাউন্ডেন্স টু পভার্টি, অর্থাৎ প্রাচুর্যতা থেকে দারিদ্রতা পর্যন্ত ওইখানে উল্লেখ করেছিলেন। দিস ইন্টেন্সিফাইড শব্দের অর্থ তীব্র করা। দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি হাইটেন্ড নন কোঅপারেশন মুভমেন্ট against the পাকিস্তানি রিজিম। তাহলে দিস ইন্টেন্সিফাইড, এটা তীব্র করলো দ্য অলরেডি হাইটেন নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলনকে আরও উঁচু করলো। হাইটেন মানে উঁচু করা। হ্যাঁ, তাহলে ওনার এই চিত্রকর্মের দ্বারা অসহযোগ আন্দোলনকে আবার উচ্চ করলো সেই পাকিস্তানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে, পাকিস্তানি রিজিম মানে শাসন। দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ বাঙালি আর্টিস্ট প্রোটেস্ট অ্যান্ড a milestone in struggle for cultural and political freedom. তাহলে এই প্রদর্শনীটা ছিল ওয়াজ সিম্বলিক অফ বাঙালি আর্টিস্ট, বাঙালি শিল্পীদের প্রতিবাদের একটা প্রতীক ছিল। অ্যান্ড আ মাইলস্টোন, এবং একটা মাইল ফলক ছিল ইন আওয়ার স্ট্রাগল, আমাদের সংগ্রামের মধ্যে, ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, আমাদের তোমার সাংস্কৃতিক এবং
রাজনৈতিক স্বাধীনতার সংগ্রামের একটা মাইল ফলকও ছিল। জয়নুলসের dynamic style of work is evident in a 30 feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in devastating cyclone of 1970. তাইলে জয়নুলের যেই ডাইনামিক বলতে গতিশীল, তাহলে ডাইনামিক অর্থ হচ্ছে গতিশীল। জয়নুলের যে গতিশীল কাজের যে ধরন ইজ এভিডেন্ট, এটা হচ্ছে সুস্পষ্ট। এটা সুস্পষ্ট কোথায়? তোমার মনপুরা নামে উনি একটা 30 ফিট লম্বা স্কল পেন্টিং করেছে, ওইটার মধ্যে সুস্পষ্ট ছিল। হুইচ ওয়াজ ডান, যা করা হয়েছিল তোমার 1970 সালে যেই আমাদের ধ্বংসাত্মক সাইক্লোন হয়েছিল, সেটার হাজার হাজার লোক, শত শত এবং হাজার হাজার লোকের মৃত্যুকে স্মরণ করার জন্য এটা করা হয়েছিল। হি ডিজাইন্ড দ্য ফেজেস অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের তোমার সংবিধান, কনস্টিটিউশন শব্দের অর্থ সংবিধানেরও উনি ডিজাইন করেছিলেন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম এট সোনারগাঁও অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এ গ্যালারি অফ হিজ ওন আর্ট ইন ময়মনসিংহ 1975। হি ফাউন্ডেড, তিনি কী করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন ফোক আর্ট, অর্থাৎ সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরও উনি প্রতিষ্ঠা করেছিলেন। অলসো আবার আরেকটা জয়নুল আবেদিন সংগ্রহশালা হচ্ছে ময়মনসিংহে 1975 সালে এটাও উনি প্রতিষ্ঠা করেছিলেন। দ্য রিভার ব্রহ্মপুত্র played a vital role in his paintings and was source of inspiration all through his career. তাহলে দ্য রিভার ব্রহ্মপুত্র, তাহলে এই ব্রহ্মপুত্র নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্লে এ ভাইটাল রোল অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, ইন হিজ পেন্টিংস তার চিত্রকর্মে, অ্যান্ড ওয়াজ আ সোর্স অফ ইন্সপাইরেশন, এবং এটা ছিল একটা অনুপ্রেরণার উৎস, অল থ্রু হিজ ক্যারিয়ার, তার সমগ্র পেশার মধ্যে দিয়ে। মাচ অফ হিজ চাইল্ডহুড, তার শৈশবকালের অধিকাংশ ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র। সিনিক শব্দের অর্থ তোমার মনোরম, এখানে মনোরম নদী ব্রহ্মপুত্রের নিকটে কেটেছিল তার শৈশবকালটা অধিকাংশ সময়। আ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড হিজ ট্রিবিউট দ্য রিভার আর্ন হিম দ্য গভর্নর্স গোল্ড মেডেল ইন অ্যান অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। তাহলে এ সিরিজ অফ ওয়াটার কালার্স, তাহলে উনি যে পানি রঙের যে ধারা দিয়ে জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট অর্থাৎ শ্রদ্ধাস্বরূপ, অর্থাৎ নদীর প্রতি শ্রদ্ধাস্বরূপ উনি যেটা করেছিলেন। তারপরে আর্নড হিম, আর এটা অর্জন করেছিল গোল্ড মেডেল, স্বর্ণপদক, সর্বভারতীয় প্রদর্শন 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে উনি গোল্ড মেডেল, সরকারি গভর্নর্স গোল্ড মেডেল লাভ করেছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, আর এটিই ছিল প্রথমবার দ্যাট হি কেম ইনটু স্পটলাইট মানে আলোচনার কেন্দ্রবিন্দু, এবং তখনই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেলেন। তারপরে দিস অ্যাওয়ার্ড গেভ হিম দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, আর এই পুরস্কারটা কী করলো? তার নিজের যে ভিজুয়াল স্টাইল মানে চাক্ষুষ যে ধরনের, এটাকে সৃষ্টি করার জন্য তার মধ্যে আরও কনফিডেন্স মানে আত্মবিশ্বাস করে দিল। জয়নুল ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 December 1914 and died in Dhaka on 28 May 1976। তাহলে উনি জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28 মে উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস।